মাদকের যে বিস্তার, এই মাদকের বিস্তার রোধে আমাদের দুই ধরনের অ্যাকশন আছে, একটা হচ্ছে আইনগত, আরেকটা হচ্ছে সামাজিক সচেতনতা। এই সামাজিক সচেতনতা যদি আমরা বৃদ্ধি করতে চাই, সেক্ষেত্রে এই ধরনের সংগঠনের কোনো বিকল্প নাই। দ্বিতীয়ত হচ্ছে ধরেন এখন যে মাটি কাটার একটা এক ধরনের আমরা দেখলাম, এই জিনিসটাকে আমরা প্রাইমারিলি সলভ করতে পারছি, আমরা কিন্তু এটাকে বন্ধ করতে পারছি। বিভিন্নভাবে বিভিন্ন হুমকি ধামকি চাপ অনেক কিছুই প্রয়োগ করা হয়েছে, কিন্তু আমরা পরিবেশ আমরা শুধু মাটি কাটাটা দেখতেছি, কিন্তু এটার যে ঝুঁকিটা, এটার যে ধরেন 15-20 বছর পরের যে ঝুঁকিটা, সেটা কিন্তু আমরা আমলে নিচ্ছি না। পরিবেশের যে বিষয়টা, আপনি নদীর মধ্যে যে জায়গাটায় মাটি কাটা হয়, ধরেন 2 একর জায়গায়, এই 2 একর জায়গার টপ সয়েলটা যখন উঠাই নেওয়া হয়, আশেপাশের আরো অন্তত 10-15 একর জায়গা কিন্তু ভেঙে যায়। এবং আপনি হয়তো একটা বছরে 5 কোটি টাকা 10 কোটি টাকার মাটি নদী থেকে উঠাইলেন, এরপরে যে বর্ষার সিজনে আমার সরকারি বাজেট চলে যায় হচ্ছে 15-20 কোটি টাকা, এই যে বন্যার সময়। তাহলে সরকার বিভিন্ন ভাবে এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রত্যেক বছর আমাকে নদীর বাঁধ রক্ষার্থে আমাকে একটা বাজেট আমাকে প্রণয়ন করতে হচ্ছে। নদীর পাশের যে মানুষগুলো আছে, আশেপাশের যে মানুষগুলা, তাদের জীবনমান হচ্ছে সেখানে ক্ষুণ্ণ হচ্ছে। প্রত্যেক বছর তাদেরকে দেখা যায়, এই যে শিবনগরের আমাকে একজন বলল যে উনি গত 20 বছরে ওনার 4টা বাড়ি পাল্টাইতে হয়েছে। তো একটা মানুষের যদি 4টা বাড়ি পাল্টাইতে হয় 20 বছরে, আর থাকেই কি? তো এই যে দেখেন পরিবেশের যে আমরা যে দীর্ঘমেয়াদী যেই আমাদের ঝুঁকিগুলা, সেগুলা কিন্তু আমরা দেখি না। আমরা সাময়িক যে ঝুঁকিটা আছে, আমরা সেই ঝুঁকিটা দেখি। সেজন্য আমাদেরকে বিভিন্নভাবে প্রেশার, বিভিন্ন এক্ষেত্রে আমি রাজনৈতিক দলগুলো যারা আছে আপনাদের আমরা চাই একটা মিউচুয়ালি আমরা পরিবেশের দীর্ঘমেয়াদী যে ঝুঁকিটা হোক, সেটা কিন্তু দায়ভার আমাদেরকে নিতে হবে। আপনি কিন্তু এটা সুযোগ এড়ানোর মানে এটা কোনোভাবে আপনি এটা সুযোগটি এড়াইতে পারবেন না। প্রত্যেক বছরে ত্রাণ দিলাম, আমরা মুড়ি চিরা নিয়ে মানুষের কাছে দৌড়াইলাম, বন্যার পানি আসলো, আমরা নৌকা নিয়ে কিছুদিন ত্রাণ কার্যক্রম পরিচালনা করলাম, এটা কোনো সাস্টেইনেবল সমাধান না। সাস্টেইনেবল সমাধান আমার নদীগুলাকে, আমার সেক্ষেত্রে হচ্ছে আমাকে অবশ্যই নদীগুলাকে আমাকে প্রবাহমান রাখতে হবে। এই কার্যক্রমকে গতিশীল করার জন্য আমরা লাস্ট এই যে 15 দিনে আমরা কয়েকটা কাজ করছি। সেটা হচ্ছে আমরা যে কাজটা করছি, যেমন ধরেন আমরা নদী পরিবেশের দিকে আমরা কতটা হচ্ছে নজর দিচ্ছি দেখেন। আমরা আসার পরেই আমরা দেখেন 10টা খাল আবার যেন পুনঃখনন করা হয়, এটার জন্য আমরা ডিউ দিয়েছি। একটা হচ্ছে মঞ্চুবাড়ি খাল, এটা 3 কিলোমিটার, ধামতি খাল, চেপারা খাল, খিরাই খাল, নওগাঁও খাল, আসাদনগর খাল, বেগমাবাদ খাল, ফুলতুলি খাল, শিবপুর খাল, গাংতিয়ার খাল, গজারিয়া খাল, এটা হচ্ছে টোটাল 11টা খাল। এরপরে আছেন সরকার থেকে 6টা খাল পুনঃখনন করে দিবে। এই যে নতুন একটা প্রকল্প নেওয়া হয়েছিল 31 কোটি টাকার, এটার 6টা খাল খনন করে দিবে। একটা হচ্ছে মরিচা থেকে সিদ্ধেশ্বরে একটা খাল আছে, এটা 26 কিলোমিটার, এই খালটা আবার পুনঃখনন করা হবে। রামপ্রসাদ খাল, মনোয়ার খাল, তারপর হচ্ছে বেজিরমার খাল, ধোলাই খাল, সিদ্ধেশ্বরী খাল, এই সবগুলো হচ্ছে দেবিদ্বার। অনেকগুলো খাল এগুলো হচ্ছে আমরা নাম শুনিও নাই। আমরা এই সরকার শুরু করে আমাদের সরকার, আমরা প্রত্যেকটা বাংলাদেশে এখন যারা ক্ষমতায় আসবে, প্রত্যেকটা গভর্নমেন্টের বা ক্ষমতায় আসতে চায়, তাদের এনভায়রনমেন্টাল যে অ্যাক্টিভিটি গুলা, পরিবেশের যে অ্যাক্টিভিটি গুলা, এগুলাকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে। আপনি যদি পরিবেশকে কম্প্রোমাইজ করে, পরিবেশের সাথে কোনোভাবে সমঝোতা করে আপনি এই দেশটাকে চালাইতে পারবেন না। কারণ এই যে এখন দেখেন গরম, কি পরিমাণ গরম পড়ে, অসিজনে গরম, অসিজনে বৃষ্টি, অসিজনে ঠান্ডা, মানে এর কোনো আগের মধ্যে কি কোনো রুটিন আছে? আপনি দেখেন আগে কিন্তু একটা রুটিন অনুযায়ী চলতো, আপনি বলতে পারতেন কখন ঠান্ডা পড়বে, কখন বৃষ্টি পড়বে। এখন এই যে আনসার্টেন বৃষ্টি হয়, এগুলো কি ফসলের জমির ক্ষতি করে না? যেমন দেখবেন শীতকালে বৃষ্টি আসতেছে, আবার যে সময় বৃষ্টি পড়ার কথা না ওই সময় বৃষ্টি আসতেছে, আবার যখন বৃষ্টি আসার কথা তখন আবার বৃষ্টি আসতেছে না। এই যে আমাদের এগুলো পরিবেশের ক্ষতি করতেছে না, আমাদের ফসলের ক্ষতি করতেছে, আমাদের একটা ব্যাপক হারে আমাদের হচ্ছে জীবিকার পরিবর্তন করতে হচ্ছে। এখন দেখবেন কৃষকরা কিন্তু তাদের পেশা পরিবর্তন করে, আপনারা হচ্ছে দেখা যায় ডে লেবার হয়ে যায়, বিদেশে চলে যায়। এটা আমাদের কৃষিকাজে একটা ক্ষতি করে। আমাদের মোহনপুর ইউনিয়ন, এলাহাবাদ ইউনিয়ন, জাফরগঞ্জ ইউনিয়ন, সুলতানপুর এবং বরকামতা ইউনিয়ন, এই ইউনিয়নগুলো থেকে আমরা হচ্ছে কৃষি উৎপাদনে আমাদের সবচেয়ে বেশি। তো এই জায়গাগুলোতে আমাদের পরিবেশের ক্ষতি হয়, কৃষির ক্ষতি হয়, এমন কোনো কাজ আমরা কখনই করতে দিব না। সেজন্য
আমরা যেন নাব্যতা, আমাদের নদীর এবং খালের নাব্যতা যেন আবার ফিরে আসে, আবার কৃষকের যেন খালের পানি দিয়ে কৃষি কাজ করতে পারে, সেজন্য খালগুলো পুনঃখনন করা হচ্ছে। নদীর পানি যেন প্রবাহমান থাকতে পারে এবং নদী যেন প্রত্যেক বছর এভাবে ভেঙে না যায়। প্রত্যেক বছর আপনি মনে করতে পারেন আমি তো মাত্র দুই একর জায়গা থেকে মাটি নিতেছি, ভাই 2 একর জায়গা না, এটা ইম্প্যাক্ট কিন্তু 2 একর জায়গার মধ্যে পড়তেছে না, এটার ইম্প্যাক্ট পড়তেছে আশেপাশে পুরো 10-15 একর জায়গাতে এটা পড়তেছে। সরকার তো প্রত্যেক বছর আপনাকে এটার জন্য ভর্তুকি দিবে না, তো সেজন্য আপনাদেরকে বিকল্প ব্যবস্থা করতে হবে। সেটার জন্য ইট ভাটার মালিক যারা আছে, ইট ভাটার মালিক আপনারা যারা আছেন, আপনারা এখানে অন্তত 15টা-16টা ইট ভাটা আছে যেগুলোর কোনো লাইসেন্স নাই, যেগুলো অবৈধ, এবং আপনি অবৈধ ব্যবসা করতেছেন। তো সুতরাং আপনি যদি মনে করে থাকেন বা আপনারা যদি মনে করে থাকেন আপনারা আমাকে থামাইতে পারবেন, এটা কোনোদিনও থামাইতে পারবেন না, নেভার, ইম্পসিবল। কারণ ভোটের আগের দিন বা ভোটের সময় আপনারা আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করছেন, এটা করছেন সেটা করছেন, থামাইতে পারছেন আপনারা? পারেন নাই তো। আমার মায়েরা সকালবেলা উঠে গিয়ে ভোট দিয়ে আসছে, তরুণরা ভোট দিয়ে আসছে। সুতরাং আমার ম্যান্ডেট তাদের কাছে, আমার ম্যান্ডেট তাদের কাছে। আমি আপনাদের কাছে কথা দিছিলাম না পরিবেশের ক্ষতি হয় অবৈধ ইটভাটা, বৈধ না, যারা সরকারকে ট্যাক্স দিয়ে ব্যবসা করেন তাদের হিসাব আলাদা, অবৈধ ইটভাটা এটা আমরা বন্ধ করবো বলছিলাম না আপনাদেরকে। তাহলে আমার জবাবদিহিতা কার কাছে? আমাদের জবাবদিহিতা, ভোট দিচ্ছেন আপনারা, আপনাদের কাছে আমার জবাবদিহিতা না? জবাবদিহিতা কিনা? তার মানে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমি কতিপয় অবৈধ ইটভাটার মালিকের কাছে কি মাথা নত করার কোনো আমার দরকার আছে? আমার দরকার আছে? তারা যদি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আপনারা বাঁচাইতে আসবেন না? আসবেন তো নাকি? আসবেন না? আমি শুনেন, আপনাদের কাছে আমি দায়বদ্ধ, কোন রাজনৈতিক দলের কাছে না, রাজনৈতিক নেতার কাছে না, কোন ইটভাটার মালিকের কাছে না। সুতরাং গতকাল ইটভাটার যারা অবৈধ মাটি কাটতে ঘুমতি দিতে যাবে, প্রত্যেকবার মামলা খাবে। হাইকোর্ট কিন্তু অর্ডার দিয়ে দিছে, যেই যাবে মামলা খাবে, যেই যাবে মামলা খাবে, মানে মামলা ছাড়া এখন আর কোনো উপায় নেই। আপনি যদি অবৈধ মাটি কাটতে যান, যেই যাবে মামলা খেয়ে আসতে হবে, কোনো সুযোগ নাই। এবং অনেক নেতা আছে আমাদের আশেপাশে পরিচিত, আমরা দুঃখজনক, তারাও ইটভাটার মধ্যে তাদের টাকা লাগায়, এটাকে কি যেন বলে, ফত্তনে ইট কিনে, দাদনে ইট কিনে। আপনি তো অবৈধ ব্যবসার মধ্যে আপনি টাকা দিচ্ছেন, জনগণের ক্ষতি হচ্ছে, আপনার বাচ্চাটার ক্ষতি হচ্ছে, আপনার বাচ্চা দীর্ঘমেয়াদী এখানে ক্ষতি হচ্ছে, সে সরকার কেউ ট্যাক্স ফাঁকি দিচ্ছে, সেগুলো করতেছে। এখন যারা রুলস এন্ড রেগুলেশন মেনে ব্যবসা করবে, সরকারের সাথে যাদের নিয়ম মেনে ব্যবসা করবে, ট্রেড লাইসেন্স যাদের আছে, যারা ইভেন যখন লাইসেন্সটা নিছে আপনি কিন্তু লাইসেন্সের মধ্যে আপনি লিখছেন আপনার মাটির উৎসটা কোথায়। আপনি যখন সরকারকে ইটভাটা লাইসেন্সের জন্য আপনি জমা দিচ্ছেন, তখন কিন্তু ওখানে লেখা ছিল যে আপনি কোন জায়গা থেকে মাটি আহরণ করবেন, তো নিশ্চয়ই ওখান থেকে আপনি আহরণ করেন। সিম্পল। এখানে তো আমি আপনাকে ভাই বাধা দিচ্ছি না, আমি যেটা ন্যায় বিরুদ্ধ কাজ, আইনের বাইরে যেটা কাজ, এটা আমি ঠেকাবই, কেউ আমাকে আটকাইতে পারবে না, কেউই না। তো সেই জন্য আপনারা যারা আছেন, আমি এই যে ইঞ্জিনিয়ারের কাছে, আমি এখানে আসার পরে এই রাস্তাটা আমি দেখলাম, আমি ইঞ্জিনিয়ারের কাছে পাঠাইছি মাত্র 2টা রাস্তা। একটা হচ্ছে কুড়াখাল থেকে মোহাম্মদপুর উচাদিঘির পার হয়ে শুভপুর রাস্তার মাথা, আরেকটা হচ্ছে চরবাখর থেকে এলাহাবাদ হয়ে নবিয়াবাদ মডেল কলেজ পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তাটা আমার সাথে মাত্র ইঞ্জিনিয়ারের কথা হয়েছে এখানে আসার পরে। উনি আজকে বিকালে আসবেন, আয়সা দেখে আমাকে এটা আপডেট জানাবেন যে এটা কোন পর্যায়ে আছে। রাস্তা অনেকগুলা পর্যায়ে হইতে পারে, 1 নম্বর পর্যায়ে হইতে পারে এটা হয়তো টেন্ডার হয়েছে, কাজ চলবে, একটা হইতে পারে টেন্ডার দিছিল, কন্ট্রাক্টর পালাই গেছে, একটা হইতে পারে কোনো টেন্ডারই হয় নাই, এখনো যেটা প্রজেক্ট মেকিং চলতেছে, বিভিন্ন পর্যায়ে হইতে পারে। তো এটা আমি মানে হোয়াটএভার, মানে কোন ফর্মে আছে, এটা কি কাজ চলতেছে, চলমান নাকি কি, এটা আমাকে আপডেটটা জানাবে। দেখেন এটা একটি অনেক বড় কাজ, তো আমি আস্তে আস্তে আমার সময় লাগবে। আমি শপথ নিচ্ছি 17 তারিখ, আজকে হচ্ছে কয় তারিখ? 2 তারিখ না 3 তারিখ, মানে 16 দিন হয়েছে। আর 16 দিনের কম হয়েছে, এই মাসটা আবার 2 দিন কম ছিল, হ্যাঁ 2.5 মাস ছিল, 14 দিন হয়েছে। তো আমার এই জিনিসগুলো বুঝতেও একটু সময় লাগবে, সময় লাগবে না, আমার একটু বুঝতেও সময় লাগবে। তাও আমি চেষ্টা করতেছি আমার জায়গা থেকে, আমি কোন কোন জায়গায়, এবং আমি এই মাসের শেষের দিকে, মানে অর্থাৎ এই মাস যেদিন শেষ হবে সেই দিনই আপনারা এই মাসের যত কার্যক্রম আপনারা জানতে পারবেন, যে এই মাস আমি 1 মাস কি কি করছি, এবং 1 মাসে কি কি পরিমাণ বরাদ্দ বিভিন্ন জায়গায় গেছে, কি কি পরিমাণ কাবিখা টিআর, এগুলো আগে গোপনে হইতো না, মানে আপনার চেয়ারম্যানে কি আসছে নাকি আপনি জানতেন? একদম এই মাসের শেষের দিকে, 17 তারিখ তো, 20 তারিখের মধ্যে আপনি জানবেন আপনার ইউনিয়নে কয় টাকা আসছে, আপনি জানবেন। মানে অর্থাৎ আপনি
আমাদের একটা পেজ থাকবে, এই পেজ হাসনাত আব্দুল্লাহ এমপি মিডিয়া সেল, ওখান থেকেই আপনি জানবেন আপনার ইউনিয়নে এই মাসে কয় টাকা গেছে, সরকার হচ্ছে অর্থ মন্ত্রণালয় থেকে কয় টাকা দিছে, কৃষি খাত থেকে কয় টাকা দিছে, আপনার ইয়া থেকে প্রত্যেকটা থাকবে। ভাই টাকা দিতেছে সরকার, আপনার আমার লুকিয়ে লাভ আছে? আমি যদি এখান থেকে কিছু টাকা মাইরা দিতাম তখন লুকাপ চুরির প্রশ্ন আসছে, আমার তো মাইরা দেওয়ার কোনো বিষয় আসতেছে না। তো সরকার যেটা আপনাকে দিবে এটা হচ্ছে আপনি দেখবেন, এটা একদম আপনি দেখবেন যে, এবং এই যে টিআর কাবিকা চাল গম যারা যারা দিছে লিস্ট আমার কাছে আছে, মেম্বার চেয়ারম্যান রেড়ে দিছে, কোন মেম্বাররা কয় টাকা দিছে কোন রাস্তার জন্য, এটা আপনি লিস্ট পাবেন, যাতে করে আপনি এরপরে ধরতে পারেন। একটা টিআর কাবিকা যারা একটা কাজ করতে 15 দিন লাগে। সুতরাং আপনি তো দেখবেন যে আপনার এলাহাবাদ ইউনিয়নে, যেমন এলাহাবাদ ইউনিয়নে আমি যদি দেখি, আচ্ছা এখানে দেখেন আমাকে ইঞ্জিনিয়ার মাত্র রিপোর্ট পাঠাইছে, সেটা হচ্ছে 1 নম্বর রাস্তা, অর্থাৎ কুড়াখাল থেকে মোহাম্মদপুর উচাদিঘি পার হয়ে শুভপুরের যে রাস্তাটা, এই রাস্তাটার বরাদ্দ আছে, প্রাক্কলন প্রস্তুত করা হয়েছে, আজ প্রাক্কলন কুমিল্লা যাবে, মানে প্রজেক্ট আজকে কুমিল্লা যাবে। এটা হচ্ছে 1 নম্বর রাস্তা রিপোর্ট। আর 2 নম্বর রাস্তাটার রিপোর্ট হচ্ছে 2 নম্বর রাস্তা, অর্থাৎ চরবাকর থেকে আলাহাবাদ হয়ে নবিয়াবাদ মডেল কলেজ পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তাটার রাস্তা প্রশস্তকরণের কাজ চলমান আছে, আছে আছে মানে কাজ স্লো, কিন্তু কাজ স্লো, হ্যাঁ পেশ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত আজকের আমাদের সবার সাথে ইফতার ভাগাভাগির কার্যক্রম আজকে যারা আয়োজন করেছে তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের প্রোগ্রামে উপস্থিত বাংলাদেশ জামাতে ইসলামী দেবিদ্বার উপজেলার আমির এবং কুমিল্লা উত্তর জেলা সম্মানিত সদস্য সচিব, দুইজনে হচ্ছেন শহীদ ভাই, দুই শহীদ ভাইকে শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে সাথে আজকের প্রোগ্রামের সভাপতি এই গ্রামের সন্তান সুলাইমান মাসুম ভাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এনসিপি নেতা কর্মীরা এখানে উপস্থিত আছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের এই যে মাহে রমজান উপলক্ষে আমাদের ইফতার সামগ্রী নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেওয়ার জন্য। আমরা আজকে এই মহান উদ্যোগটি যারা নিয়েছে, এই ধরনের উদ্যোগের জন্য ব্যাপকতা এবং বিস্তার আমাদের সবার মধ্যে ছড়িয়ে পড়ে, তাহলে আমাদের কাজগুলো সহজ হয়ে যাবে। এই যে ছোট ছোট উদ্যোগের মাধ্যমে এইটা আজকে ভাই বলেন কত সাল, 93 সাল, 1993 সালে হচ্ছে এই পরিষদটা হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছে। তার মানে প্রায় হচ্ছে আজকে 33 বছর। তো 33 বছর যাবৎ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াচ্ছে। ঠিক একইভাবে আমাদের বিভিন্ন গ্রামে, বিভিন্ন ইউনিয়নে এই ধরনের ছোট ছোট বিভিন্ন আমাদের সংগঠন, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের গড়ে তোলা প্রয়োজন, যেটির মধ্য দিয়ে আমরা মাদকের বিরুদ্ধে, আমরা সামাজিক যে বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম, শিক্ষা বৃদ্ধি, নারী শিক্ষা, কর্মসংস্থান, এই বিষয়গুলোকে নিয়ে যেন আমরা কাজ করতে পারি। এবং আমি দেখলাম আমাদের যারা ইয়াং পপুলেশনের অধিকাংশই দেবিদ্বারের একটা বড় একটা অংশ কোনো না কোনো ভাবে ড্রাগ এডিক্টেড, মিসগাইডেড হয়ে ড্রাগ এডিক্টেড। তো সেই জায়গা থেকে এই ধরনের সামাজিক স্বেচ্ছাসেবী যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে, সংগঠনগুলো রয়েছে, সেই সংগঠনগুলো আমাদের তরুণদেরকে ইতিবাচক কাজে ব্যস্ত রাখতে পারে। সেজন্য আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করবেন এই ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তোলার জন্য। এবং আমাকে কিছুদিন আগে, আপনার জাস্ট আজকে 1 সপ্তাহ আগে, আমাদের যুব কল্যাণ একটা সংস্থা আছে দেবিদ্বারে, তারা 8টা সংস্থাকে পুরস্কার দেওয়ার জন্য তারা হচ্ছে আহ্বান জানিয়েছে, তারা অ্যাপ্লিকেশন আহ্বান জানিয়েছে, কিন্তু একটা অর্গানাইজেশন মাত্র অ্যাপ্লিকেশন করছে। মানে অর্থাৎ এই যে বিভিন্ন সামাজিক কার্যক্রম যারা করে, এরকম 8টা সংস্থা, অবশ্যই গেলে রেজিস্ট্রেশন থাকতে হবে, রেজিস্ট্রেশন না থাকলে সেক্ষেত্রে ওনারা হচ্ছে মানে লিস্টেড করতে পারবে না। তো সেই জন্য আমরা চাই আপনারা যারা যেভাবে সামাজিক, সাংস্কৃতিক এবং যেই সংগঠনগুলো আছেন, আপনারা
এই যুব কল্যাণ পরিষদের সাথে যোগাযোগ করবেন। আপনাদেরকে বিভিন্নভাবে সরকারিভাবেও বিভিন্ন অনুদানের এখানে ব্যবস্থা করা হবে। একই সাথে সাথে আমাদের যুবকরা যদি ইউনাইটেড থাকে এই ধরনের অর্গানাইজেশনের মাধ্যমে, তাহলে আমাদের সমাজে যে কিছু নেতিবাচক কাজের প্রভাব রয়েছে এই কাজগুলো আশা করি কমে আসবে। যেমন